লেখক বলছেন যে উপন্যাসটির নাম প্রথমে তিনি ঠিক করেছিলেন পলাশবনির পদাবলী, কিন্তু এই অনুপ্রাসটা বড় মানে লাগছিল, যে কারণে সেদিন রাত্রে নামটা বদলে তিনি রাখলেন বন পলাশীর পদাবলী। বন পলাশী গ্রাম বাংলার এক টুকরো অংশ, একটা অতি সুন্দর ছবি। এক টুকরো গ্রাম বাংলা, যে গ্রামটাকে ঘিরে বেড় দিয়ে চলে গেছে একটা রেল লাইন, যে রেল লাইনটা কাটোয়া থেকে বর্ধমানের যে ছোট লাইন, সেই ছোট লাইনটিকে কানেক্ট করে। যে রেল লাইনটা একবার বন্ধ হয়ে যাওয়ার কথা শুরু হয়েছিল, যে রেল লাইনটাতে টাকা উঠছে না, তাই হয়তো ম্যাকলয়েড সাহেবরা ঠিক করেছেন যে বন্ধ করে দেবেন এই লাইনের কাজ। তখন যারা বড় বড় বাবু, যাদের প্রচুর টাকা ছিল, তারা এমনি এমনি টিকিট কেটে ট্রেনে করে ঘুরতে চলে যেতেন, যাতে রেল লাইনটা বন্ধ না হয়ে যায়, যাতে রেল যোগাযোগটা বন্ধ না হয়ে যায়। সেই বেড় দেওয়া রেল লাইনের মধ্যে আটকে আছে এক টুকরো গ্রাম, বন পলাশী। আটকে আছে বললাম না, সত্যি গ্রামটা যেন আটকে গেছে, গ্রামের মধ্যে সময় যেন আটকে গেছে। বন পলাশী, যেখানে জন্ম ছাড়া আনন্দ নেই, মৃত্যু ছাড়া শোক নেই, এবং যেখানে বিবাহ একমাত্র স্বপ্ন, এইরকম একটা গ্রাম বন পলাশী। আমরা যারা পল্লী গ্রামে থেকেছি, যারা পল্লী গ্রামে থাকি, যাতায়াত আছে, সেখানকার মানুষজনদেরকে জানি, তারা এই উপন্যাসটির সঙ্গে নিজেদের পরিচিত অনেক মানুষকে কানেক্ট করতে পারবো। কিন্তু যারা জানি না, তারা যখন পড়বেন এই উপন্যাসটি, তখন উপন্যাসটার পরতে পরতে আপনারা এমনভাবে মিশতে যাবেন শহুরে মানুষেরা, মানে যারা শহরটাকেই চিরকাল দেখে এসেছেন, জেনে এসেছেন, গ্রাম সম্বন্ধে যাদের একটা সম্পূর্ণ অন্য ধারণা আছে, যে গ্রামের মানুষের মতো সরল সোজা সাদা নিপাট মানুষ তো আর হয় না, গ্রাম্য পরিবেশ এত সুন্দর, আপনি গেলেই আপনাকে মানে সেই অতিথি সৎকারের যার পর না একটা ব্যাপার করবে, সে সব ঠিক আছে। কিন্তু তারপরেও গ্রাম্য মানুষের যে জটিলতা, গ্রাম্য মানুষের মানসিকতার যে জটিলতা, গ্রাম্য জীবনের যে রাজনীতি, দৈনন্দিন রাজনীতি, সে সমস্ত কিছুই উপন্যাসের পরতে পরতে মিশে আছে। রায়বাড়ির ছোট ছেলে গিরিনের সঙ্গে যখন মোহনপুরের বউয়ের বিয়ে হলো, মোহনপুরের বউ যখন বিয়ে হয়ে বন পলাশীতে এলেন, তারপর যে তার জীবন খুব সুখে কাটছিল তা কিন্তু মোটেও নয়। মানে দুই কন্যা, এক পুত্র, স্বামী, রাখাল, মুনিশ, কামিন, এই সমস্ত নিয়ে ভরন্ত সংসারের ঘানি টানতে টানতেই তার দিন, জীবন, যৌবন মোটামুটি অতিবাহিত হয়ে চলেছে। নিজের জন্য এক ফোঁটা ফুরসত নেই। তাই প্রতি বছর যখন ধীর গ্রামে যোগাদ্দার মেলা হয়, তখন মোহনপুরের বউ ভাবে যে এই বাহানায় আমি একটু নিজের বাপের বাড়ির গ্রাম থেকে ঘুরে আসবো। কিন্তু প্রতি বছরই কিছু না কিছু একটা কাণ্ড ঘটে, হয় মেয়েটার হাত পুড়ে যায়, না হলে ছোটো ছেলেটার শরীর খারাপ হয়, না হলে তার স্বামী কোনো একটা মামলা মোকদ্দমায় ফেঁসে থাকেন। এই সব করতে গিয়ে মোহনপুরের বউয়ের আর মোহনপুর যাওয়া হয়ে ওঠে না, বন পলাশীতেই আটকে থেকে গেছে। তাই এই বছর পুজোর সময় যখন মেয়ের হাত পুড়ে যায়নি, ছেলের শরীর খারাপ হয়ে যায়নি, স্বামী কোনো মামলা মোকদ্দমায় ফেঁসে থাকেনি, তখন যখন মোহনপুরের বউ দেখলেন যে এই বছর তো যাওয়া হবেই, আটকানোর কেউ নেই, স্বামী তো অনুমতি দিয়েই আছেন, তখনই একটি পত্র এলো, বা বলা ভালো পত্রাঘাত এলো। মোহনপুরের স্বামী গিরিনের দাদা গিরিজা প্রসাদ বন পলাশীতে ফিরে আসছেন, যিনি দেওঘরে একটি স্কুলের প্রধান শিক্ষক ছিলেন, যার মাস মাইনে নাকি 500 টাকা। সে টাকার পরিমাণ এত বেশি যে গিরিজা প্রসাদকে নাকি 2 প্রস্থ কাপড় দিয়ে পকেট বানাতে হয়, এত টাকা, 500 টাকা। সবার এরকম একটা ধারণা ছিল, যে কারণে যখন গ্রাম শুদ্ধ মানুষ জানতে পারলেন যে গিরিজা প্রসাদ ফিরে আসছেন, তখন সে গ্রামে যেন একটা হৈ হৈ রব পড়ল। প্রতিটা মানুষ শশব ব্যস্ত যে কখন গিরিজা প্রসাদ গ্রামে আসবেন। কারণ কি, প্রতিটা মানুষের কিছু একটা প্রত্যাশা ছিল গিরিজা প্রসাদের কাছ থেকে, যে গিরিজা প্রসাদ বন পলাশীর একজন প্রতিষ্ঠিত শিক্ষিত বড়লোক মানুষ, যিনি গ্রামে ফিরে আসছেন, যিনি গ্রামে ফিরে এলে গ্রামের সমগ্র উন্নতি হবে। কেউ বলছেন যে গ্রামে একটা ওই ক্যানালের পাশে একটা ছোট ব্রিজ দরকার ছিল, সেটা করিয়ে দেবেন, কেউ বলছেন স্কুল করিয়ে দেবেন, কেউ বলছে এই হ্যানা তেন। সবার কিছু না কিছু প্রত্যাশা আছে যে গিরিজা প্রসাদ এলে এইটা হবে, সবার কিছু না কিছু একটা আশা আছে, সবাই খুব উৎসাহিত, আনন্দিত। একমাত্র আনন্দিত হতে পারেনি গিরিন। কেন?
কারণ এই বড়লোক দাদার গরিব ভাই হচ্ছে গিরিন, যে বনপলাশী গ্রামের একজন সামান্য চাষি। মাটির সরসতা বজায় রাখতে, মাটির উর্বরতা বজায় রাখতে যে নিজে অকাল বৃদ্ধ হয়ে পড়েছে। তাই তাকে যখন গিরিজাপ্রসাদ নিজে প্রথমবার দেখছেন, গিরিজাপ্রসাদ তাকে দেখে বলছেন, কী রে, তুই তো আমার চেয়েও বেশি বুড়িয়ে গেছিস। তার কারণ মাটির পিছনে কতটা পরিশ্রম করতে হয় সেটা গিরিজাপ্রসাদ কোনোদিন জানতেন না। তিনি কোনোদিন ভাইয়ের কাছ থেকে জমি জমার ভাগ চাননি, মানে চাষের যে ধান হয় বা যেটুকু যা লাভ হয় তার কোনোদিন ভাগ যাননি তিনি। কারণ তার মনে হতো যে আমি তো গ্রামে থাকি না, কোনো দায়িত্ব নিই না, গিরিনি দেখুক। তাই গিরিজাপ্রসাদ এবং তার পরিবারের একটা ধারণা ছিল যে গিরিন এবং তার পরিবার তাদেরই অন্ন বস্ত্রের প্রতিপালিত, এবং তাই তারা একটি অলিখিত কৃতজ্ঞতা, অপ্রকাশিত কৃতজ্ঞতা আশা করে রেখেছিল গিরিন এবং তার পরিবারের কাছ থেকে। বড়দা ফিরে আসাতে যতই হোক পরিবার সবাই খুশি, কিন্তু সেই খুশিটা যে কতটা খুশি এবং সেই খুশির সঙ্গে যে কতটা বিড়ম্বনা ধীরে ধীরে জীবনে আসছে, সেটাই উপন্যাসের পরতে পরতে আমরা ভবিষ্যতে পড়ব। যত পাতা এগোবে তত আমরা এই গ্রামের কটা মানুষের জীবনের সঙ্গে জড়িয়ে যাব। গিরিজাপ্রসাদের ছোটবেলার বন্ধু বংশী, তার একটি ছেলে আছে উদাস। কানাঘুষো বলে রাখি চুপি চুপি, এই উদাসের কিন্তু পদ্মর সঙ্গে একটু লটর ফাটর আছে। হ্যাঁ, উদাস বিবাহিত, উদাসের বউ লক্ষ্মীমণি। উদাসের একমাত্র স্বপ্ন সে ড্রাইভার হবে, খুব ভালো ড্রাইভার হবে। ড্রাইভারি শিখে বাস চালিয়ে সে ঘুরে বেড়াবে যাত্রীদেরকে নিয়ে। এবং এই ড্রাইভারি শেখার জন্য লক্ষ্মীমণির বাবার সঙ্গে সে একটি চুক্তি করে যে আমি তোমার মেয়েকে বিবাহ করবো, এবং এই প্রস্তাবটি এসছে লক্ষ্মীমণির বাবার কাছ থেকে যে তুমি আমার মেয়েকে বিয়ে করো, আমি তোমাকে লাইসেন্স করিয়ে দেবো, ড্রাইভারি শিখিয়ে দেবো। সেই ড্রাইভার হওয়ার নেশায় লক্ষ্মীমণিকে উদাস বিয়ে করে, কিন্তু ভালোবাসতে পারেনি। ভালোবেসেছিল পদ্মকে। কে এই পদ্ম, কি তার ইতিহাস, কেনই বা পদ্ম একটা সমস্ত জোয়ান মেয়ে গটগট পায়ে সে গ্রাম ছেড়ে বেরিয়ে চলে গেল? কি কারণে? অবিনাশ ডাক্তার একজন যুদ্ধে পা হারানো মানুষ, তিনি কেন বনপলাশীতে পড়ে আছেন? পদ্মর সঙ্গে তার কি কিছু একটা হোষ্টি নষ্টি লটঘটর কিছু আছে? এই পদ্মর সঙ্গে অবিনাশ ডাক্তারের ইকুয়েশনটাই বা কী রকম? কিভাবে উদাস, অবিনাশ ডাক্তার, পদ্ম জড়িয়ে আছেন জীবনের একটা রেখাতে? কি হলো উদাসের বউ লক্ষ্মীমণির শেষ পরিণতি, বা তার শেষ পরিণতিতে কি হচ্ছে? কারণ যার স্বামী অন্য একটি মেয়েকে ভালোবাসে, সেই মহিলাটার জীবনটা কেমন? গ্রামে মানুষের যাত্রার মহড়া হয়, সেই মহড়ার পরিবেশ কেমন হয়? গিরিনের মেয়ে টিয়া এবং গিরিজাপ্রসাদের মেয়ে বিমলা প্রায় সমবয়সী। বিমলা একটু বড় টিয়ার চেয়ে। দুজনেই বিবাহ সুযোগ্যা। টিয়া ঘরের কাজে পারদর্শী, পটিয়সী, খুব সুন্দরী, গায়ের রঙও খুলছে যত যৌবন বাড়ছে, খুব সুন্দরী টিয়া। বিমলাও কম কিছু নয়, ঘরের কাজে অত পারদর্শী নয়, কিন্তু লেখাপড়া জানে। টিয়া লেখাপড়া জানে না। এরা দুজনেই একটিমাত্র ছেলেকে ভালোবেসে ফেলল, প্রভাকর, গ্রামের বিডিও। সে প্রভাকরের সঙ্গে বিয়ে দেওয়ার জন্য গিরিজাপ্রসাদ প্রথমেই হাত তুলে দিয়েছিলেন। কারণ কি, সবার যে ধারণা ছিল গিরিজাপ্রসাদ খুব বড়লোক, গিরিজাপ্রসাদ কিন্তু তা মোটেও নয়। বনপলাশী তিনি ফিরে এসেছেন বাধ্য পেয়ে, আনন্দ করে নয়। শহুরে জীবন ছেড়ে গ্রাম্য জীবনে তিনি ফিরে এসেছেন, তার একমাত্র কারণ হচ্ছে যে তার সামর্থ্যপণ। তিনি জানেন প্রভাকরের বাবা, একজন বিডিও অফিসারের বাবা, তার ছেলের বিয়েতে যে পণ দাবি করবেন সেই পণ গিরিজাপ্রসাদ মেটাতে পারবে না। কিন্তু গিরিন নিজের জমি জমা বিকে, নিজে যে একটা সাইড বিজনেস শুরু করেছে, সেই সমস্ত কিছু বিক্রি বাটা করে সেই পণ মেটাতে সক্ষম হয়েছে, রাজি হয়েছে। কিন্তু এখানে এমন একটা কাণ্ড ঘটছে, এমন একটা ব্যাপার হচ্ছে যা আশার অতীত। অট্টামা বলে বসছেন যে মোহনপুরের বউয়ের বুকটা এত বড়। এই যে মোহনপুরের বউ, অট্টামা, এরা সবাই জানেন তো সত্যিকারের চরিত্র। লেখক নিজে বলছেন যে অট্টামা যে চরিত্রটা আছে তার আসল নাম কিন্তু অট্টামাই। মোহনপুরের বউ, মোহনপুরের বউয়ের সঙ্গে লেখকের দেখা হয়েছে, অনেক কথা হয়েছে, মোহনপুরের জীবনের অনেক কথা লেখক নিজে জানতে পেরেছেন। এই অট্টামা, আবার একটা কানাঘুষো গল্প বলে রাখি, জানেন
যখন গিরিজাপ্রসাদ ছোট ছিল তখন গিরিজাপ্রসাদ জানতে পেরেছিল অট্টামাকে তার স্বামী নেয়নি। স্বামী নেয়নি, এটা আবার কীরকম ব্যাপার? কেন নেয়নি? আমরা যারা শহরে থাকি, আবারও বলছি, যারা ভাবি গ্রামের মানুষের জীবন অনেক সরল সোজা একটা সরল রেখায় চলে, তারা কল্পনাও করতে পারবেন না, ধারণাও করতে পারবেন না কতটা জটিলতা, কতটা কুটিলতা, আই রিপিট কুটিলতা গ্রামের মানুষদের মনে মনে থাকে। আমি বলছি না প্রতিটা মানুষের মনে, আমি বলছি না যে গ্রাম পরিবেশ খুব খারাপ, অত্যন্ত সুন্দর পরিবেশ। আমি নিজে গ্রামে থাকাই বেশি প্রিফার করি। আমি সবসময় চেষ্টা করি যতটা বেশি সময় সম্ভব গ্রামে থাকার। কারণ কি জটিলতা কুটিলতার পরেও একটা আন্তরিকতার ছায়া থেকে যায়, যে আন্তরিকতার আপনি দেখতে পাবেন যখন প্রতিবার অট্টামা ফোকলা নিয়ে হেসে কথা বলবেন গিরিজাপ্রসাদের সঙ্গে, গিরিনের সঙ্গে, উদাসের সঙ্গে। একটা ছোঁয়া না ছোঁয়ার ব্যাপার থাকা সত্ত্বেও একটা আন্তরিকতা আছে, একটা কয়েনের রিপিট ওপিট, ভালো মন্দ দুই আছে। বন পলাশীর পদাবলী একটা আসা এবং যাওয়ার গল্প। এই আসা যাওয়ার মাঝে একটা বিস্তীর্ণ জীবনের গল্প, যে জীবনের সঙ্গে আপনি জড়িয়ে পড়বেন না চাইতেও। যখন টিয়ার বিয়ে ঠিক হবে আপনি খুব আনন্দিত হবেন, যখন বিমলার বিয়ে হবে আপনি আনন্দিত হবেন, যখন টিয়াকে দেখবেন যে অন্য কারো খুশিতে খুশি হচ্ছে আপনি খুব আনন্দিত হবেন, যখন মোহনপুরের বইয়ের নিভানানির সঙ্গে গিরিজাপ্রসাদের স্ত্রীর সঙ্গে ঝগড়া হবে, তখন আপনার মনে হবে যে কে ঠিক কে ভুল আমি বুঝতে পারছি না, হয়তো গিরিনের বই ঠিক, আবার নিভানানিও ওই যে একটা কৃতজ্ঞতা আশা করে রেখেছিলেন, তাই তাকেও খুব একটা আপনি দোষারোপ করতে পারবেন না। আজকেই দেখবেন যে দুই পরিবারের দেখাদেখি বন্ধ, কালকেই আবার দুই পরিবারের মধ্যে যেই একটা কিছু আনন্দের ব্যাপার ঘটছে, দুটো কথা বন্ধ পরিবার নিজেদের কাছে এসে পড়ছে, কথা বলছে, একে অপরের সঙ্গে এমনভাবে জড়িয়ে পড়ছে যেন কোনোদিন কিছু হয়নি। একটা প্রাচীর, যে প্রাচীরটা ছিল না, যেটা তৈরি হচ্ছে এবং সেটার অস্তিত্ব বারবার সংকটে পড়ছে। তারা আলাদা থেকেও এক, আবার এক হয়েও আলাদা। দুই ভাই যারা হয়তো এক না হলেই ভালো হতো, আবার এক হওয়াতে জীবনের বাস্তবিকতাটা সামনে উঠে এসেছে। বন পলাশীর পদাবলী একটি জীবনমুখী এমন উপন্যাস, যে উপন্যাস আপনি যখন প্রথম লাইন, প্রথম প্যারাগ্রাফে পড়বেন, আপনি সেই মুহূর্তে তার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে পড়বেন। অট্টামা, গিরিজা, গিরিং, বংশী, উদাস, পদ্ম, অবিনাশ ডাক্তার, এই দুটি মেয়ে টিয়া এবং বিমলা, কমলা, তাদের ভাই বোনদের খুনসুটি, প্রতিবেশীদের সঙ্গে তাদের সম্পর্ক, এই সমস্ত কিছুতে আপনি নিজের দৈনন্দিন জীবন থেকে একটু মুক্তি পাবেন। বইটা পড়ুন, আশা করি আপনাদের সকলের খুব ভালো লাগবে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী একটা ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।